ম্যাক্সিমাম স্টুডেন্ট রাইট ফর্ম অফ ভার্বকে অনেক 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 ভয় খায়। কেন ভয় খায় রে ভাই? এখানে তো ভয়ের কোনো বিষয়ই নাই। রাইট ফর্ম অফ ভার্ব একদম ইজি একটা বিষয়। এই যে আমি রাইট ফর্ম অফ ভার্বের যে প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলোচনা করেছি, এখানে কোনো পার্টে কঠিন বা জটিল কোনো বিষয় আছে কি? আমি প্রত্যেকটা পার্টকে শরবতের মতো গুলিয়ে খিলিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই পার্টটাও আশা করি আমি শরবতের মতো গুলিয়ে খিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই আলোচনাটুকু মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্বের কোনো ভয় তোমাদের মধ্যে থাকবে না। বন্ধুরা, আজকের এই পার্টে আমি আলোচনা করব আপনি কখন কখন একটি ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করতে পারবেন না, অর্থাৎ ভার্বের রূপটি কখন বেস ফর্ম হবে। এই নিয়মটি ছাড়াও অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মও আমি এই অংশে আলোচনা করব। তো আমরা আগে যেটা বুঝবো সেটা হচ্ছে ভার্বের বেজ ফর্ম। এই জিনিসটা আসলে কি? এখানে আমরা সবাই জানি বেজ মানে কি ভাই? বেজ মানে হচ্ছে মূল, মানে ভার্বের যে মূল রূপ ওইটাকে বলা হয় বেজ ফর্ম। যেমন আমরা বোঝানোর জন্য বলি বেজ মানে মনে করবা বিচ্ছি, বিচ্ছি থেকে গাছ হয়, গাছ থেকে পাতা হয়, ফল হয়, ফুল হয়, মূল হয়। তাহলে সবকিছুর মূল কোনটা ভাই? বীজ। তাহলে বীজ থেকে কিন্তু সবকিছু হয়, অর্থাৎ ভার্বের বেজ ফর্ম হচ্ছে ভার্বের সেই রূপ যে রূপকে অন্য একটা রূপে রূপান্তরিত করা যায়। যেমন গো থেকে গোজ হয়, ওয়েন্ট হয়, গান হয়, গোয়িং হয়, GOING। তাহলে এখানে মূল কোনটা ভাই? মূল হচ্ছে গো, মানে ভার্বের বেজ ফর্মের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। এস বা ইএস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে আজকে আমরা প্রথমেই যে নিয়মটা দেখব যে আপনি কখন কখন ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করতে পারবেন না। তো এখানে আমি প্রথমেই যে নিয়মটা দিয়েছি মোডাল ভার্বের পরে। ভাই মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব তো আমরা অনেকেই চিনি, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, ওট টু, বি, গোয়িং টু। অনেকেই মোডাল ভার্ব যারা চিনো না তাদের জন্য আমি একটা লিস্ট এখানে দিয়ে রাখলাম, তোমরা একটু লিখে রাখবা। আমরা অনেকেই সহজ মোডাল ভার্বগুলো অনেকেই চিনি, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, শ্যাল, শুড এগুলো আমরা চিনি, কিন্তু ওট টু, বি, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এগুলো যে মোডাল ভার্ব, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না বা চিনি না। যেগুলো তোমরা চিনো না বা জানো না এইগুলো একটু জেনে রাখবা, কারণ বর্তমান সময়ে অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, এই কঠিন মোডাল ভার্বগুলো থেকে প্রায় প্রতিনিয়ত কোশ্চিন এসে থাকছে। আর অর্থগুলোও একটু লিখে রাখবা, অর্থটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্থ বুঝতে ব্যর্থ হলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স বা ক্লোজ টেস্ট, উইথ ক্লু, উইথআউট ক্লু এই জায়গাগুলোতে তুমি ধরা খেয়ে যাবা। তো আমি এখানে লিস্টটা দিয়ে রাখলাম, তোমরা একটু লিখে রাখবা। তাহলে মোডাল ভার্ব কোনগুলো আমরা দেখলাম। এই মোডাল ভার্বগুলোর পরে আমরা একটা নিয়ম জানি, ভার্বের বেজ ফর্ম হবে মানে ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। যেমন আমি একটা সেন্টেন্স বলছি ভাই, আই শুড ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা একটা মোডাল ভার্ব দেখতে পাচ্ছি শুড, তো শুডের পরে আমরা দেখতে পাচ্ছি ডু। এই ডু এর সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে মোডাল ভার্বের নিয়মটা কি বললাম? মোডাল ভার্বের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। কিন্তু এখানে আবার ভাই কিন্তু আছে, আমরা এই কিন্তুটাই পারি না। বিষয়টা হচ্ছে এটা মাথায় রাখবেন, আমরা প্রথম নিয়মটি সবাই জানি যে মোডাল ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম হবে, এই নিয়মটা আমরা সবাই জানি, দিয়ে পরীক্ষায় গিয়ে ভুল করে আসি। কিন্তু এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, বিষয়টি হচ্ছে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে সাবজেক্ট কি ভাই? সাবজেক্টটি প্যাসিভ। তো সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে মোডাল ভার্বের পরে বি যুক্ত হয়। যেমন আমরা এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, দ্য ক্রিমিনাল শুড অ্যারেস্ট। তো এখানে ভাই সাবজেক্ট হচ্ছে ক্রিমিনাল, এখানে আমরা একটা মোডাল ভার্ব দেখতে পাচ্ছি শুড। আমি একটু আগে যে সেন্টেন্সটা বললাম যে আই শুড ডু দ্য ওয়ার্ক, এখানে শুডের পরে ডু এর চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই সেন্টেন্সটাতে দেখুন দ্য ক্রিমিনাল শুড অ্যারেস্ট, মানে ক্রিমিনালকে গ্রেপ্তার করা উচিত। তো এখানে বিষয়টি হচ্ছে ভাই সাবজেক্টটা অ্যাক্টিভ না প্যাসিভ?
অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু আমি প্রথম পার্টেই আলোচনা করেছি, যারা আলোচনাটা দেখোনি একটু দয়া করে দেখবা। তো এখানে আমি যেটা বলছিলাম, অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সাবজেক্ট যদি এই কাজটা, মানে যে ভার্ব বা কাজটা দেওয়া থাকবে ওই কাজটা যদি সাবজেক্ট করতে পারে তাহলে সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ। তবে সাবজেক্ট যদি এই কাজটা করতে না পারে তাহলে সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ। তো ক্রিমিনাল, একজন ক্রিমিনাল কি ক্রিমিনালকে গ্রেফতার করার কাজটা করতে পারবে? জীবনেও না। তাহলে ক্রিমিনাল যেহেতু এই কাজটা করতে পারবে না তাহলে সাবজেক্ট প্যাসিভ। আর সাবজেক্ট যদি প্যাসিভ হয়ে যায় তাহলে মনে রাখবেন মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে। কি যুক্ত হবে? বি যুক্ত হবে। তাহলে এখানে মোডাল ভার্বের পরে কি বি যুক্ত আছে? নাই। তাহলে করতে হবে। আর বি এর পরে মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে অ্যারেস্টেড 3 নাম্বার কি হবে? অ্যারেস্টেড হবে। তাহলে এখানে অ্যারেস্টেড কি করা আছে? না করতে হবে। করতে হবে, তাহলে করে দিলাম। তাহলে বিষয়টা ভাই মাথায় থাকবে যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, তবে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে এবং বি এর পরে ভার্বের রূপটা হবে 3 নাম্বার। এই নিয়মটা একটু মাথায় রাখবা। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটি একটু দেখব। দ্বিতীয় সেন্টেন্সটিতে কি বলা হচ্ছে? টিচার্স নিড টু ট্রেন। তো এখানেও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, নিড টু। তো এখানে অনেকেই আমরা জানি না যে নিড টু এটা একটা মোডাল বা সেমি মোডাল ভার্ব। এখানে এটা মাথায় রাখবেন যে নিড টু এটা হচ্ছে একটা সেমি মোডাল ভার্ব। তো ভাই মোডাল ভার্ব থাকলে নিয়মটা কি বললাম? নিয়ম 2টা বললাম, যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। এখানে ক্যান মোডাল আর মোডালের পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু আরেকটা নিয়ম কি বললাম? যে সাবজেক্ট যদি কাজ করতে না পারে, আমি কিন্তু এখানে কাজটা করতে পারবো, কিন্তু আমি সাবজেক্ট যদি দিতাম দ্য ওয়ার্ক ক্যান ডু, ভাই এখানে সাবজেক্ট দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক মানে কাজটি, মানে কাজটি কি কাজটি করতে পারবে? জীবনেও না। তাহলে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে এই মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে আর বি এর পরে ভার্বের রূপটা হবে 3 নাম্বার। এই নিয়মটা কারো মাথায় থাকে না, তাই আমি এই নিয়মটা একটু বারবার বলছি, কেউ আবার বিরক্ত খেয়ে যেন না। তো বিষয়টা হচ্ছে ভাই, আমি এখানে যেটা বললাম মোডাল ভার্বের নিয়ম হচ্ছে 2টা। আপনাকে 2টা নিয়মই মাথায় রাখতে হবে। তো শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া প্রয়োজন। তো এখানে বিষয়টা হচ্ছে শিক্ষকরা কি নিজেরাই নিজেদেরকে প্রশিক্ষণ দেওয়ার কাজটি করতে পারবে? জীবনেও না। তাহলে সাবজেক্ট এখানে কাজটি করতে পারবে না। তাই মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে আর বি এর পরে ভার্বের রূপটা হবে 3 নাম্বার। তাহলে ট্রেইনের 3 নাম্বার কি হবে ভাই? ট্রেইনের 3 নাম্বার ট্রেইনড হবে। তবে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ মোডাল ভার্ব আছে যেটা আমি বোর্ডে এখানে লিখতে পারিনি, আমি বলছি তোমরা একটু শুনবা বা লিখবা। বি গোয়িং টু, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোডাল ভার্ব। এখানে বি মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। তাহলে গোয়িং টু এর পূর্বে যদি বি যুক্ত থাকে তাহলে এটি হচ্ছে একটা মোডাল ভার্ব। তবে সব সময় যে বি গোয়িং টু মোডাল ভার্ব হবে এমনটা না। এখানে গোয়িং টু মূল ভার্বও হতে পারে, যেমন আই এম গোয়িং টু লন্ডন, মানে আমি লন্ডন যাইতেছি। বি গোয়িং টু এখানে হচ্ছে মূল ভার্ব, কিন্তু বি গোয়িং টু এর পরে যদি আরো একটা ভার্ব থাকে তাহলে সেটা মোডাল ভার্ব হবে। যেমন আমি আরো একটা সেন্টেন্স বলছি, আই এম গোয়িং টু ওপেন এ স্কুল। এখানে দেখুন বি গোয়িং টু এর পরে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি ওপেন। তো ওপেন শব্দটা একটা ভার্ব, আর তাহলে বি গোয়িং টু এখানে মোডাল ভার্ব। কোন ভার্ব ভাই? মোডাল ভার্ব। আর এই মোডাল ভার্বের অর্থটা কি বললাম? কোনো একটা কাজ হতে যাচ্ছে, কাজটা কিন্তু এখনো হয়নি। তাহলে আই অ্যাম গোয়িং টু ওপেন এই স্কুল, মানে আমি একটা স্কুল খুলতে যাচ্ছি, এখনো কিন্তু ভাই খুলিনি। তাহলে এখানে বি গোয়িং টু যেহেতু মোডাল ভার্ব সেহেতু বি গোয়িং টু এর পরে এখানে ভার্বের বেস ফর্ম হবে। আর আমি তো স্কুল খুলতে পারবো, সাবজেক্ট অ্যাক্টিভ মানে মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে না। কিন্তু আমি সাবজেক্টের জায়গাতে যদি এই স্কুল দিতাম, এই স্কুল ইজ গোয়িং টু, তাহলে এখানে বি যুক্ত হতো। কেন যুক্ত হতো? কারণ স্কুল তো আর স্কুলকে খুলতে পারবে না। তাহলে এখানে বলতে হবে এই স্কুল ইজ গোয়িং টু বি ওপেনড। তাহলে সাবজেক্ট কাজটি করতে না পারলে মোডাল ভার্বের পরে বি যুক্ত হবে আর বি এর পরে ওপেনের 3 নাম্বার ওপেনড হবে। এইভাবে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোও কিন্তু মোডাল ভার্ব। মোডাল ভার্বের নিয়মগুলো আপনারা একটু মাথায় রাখবেন। তারপরে আমরা যে নিয়মটি দেখতে পাচ্ছি, উড রাদার ডট ডট দেন,
2 নাম্বার নিয়মটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। কোনো সেন্টেন্সে আপনারা যদি উড রাদার ডট ডট দেন যুক্ত দেখতে পান তাহলে মাথায় রাখবেন ওই সেন্টেন্সে 2টা অংশ থাকবে এবং 2টা অংশে 2টা ভার্ব থাকবে। কয়টা ভার্ব ভাই? 2টা অংশে 2টা ভার্ব থাকবে, তবে 2টা ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, মানে 2টা ভার্বেরই বেস ফর্ম হবে। তাহলে এখানেও ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম। তাহলে শব্দগুচ্ছটি একটু মাথায় রাখবেন যে কোনো সেন্টেন্সে যদি উড রাদার ডট ডট দেন যুক্ত থাকে তাহলে ওই সেন্টেন্সে 2টি ভার্ব থাকবে। যেমন এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি উড রাদার যুক্ত আছে, আই উড রাদার স্টার্ট দেন টু স্টিল। তো এই সেন্টেন্সটাতে আমরা 2টা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টার্ট আর দেনের পরে আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি টু স্টিল। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমি নিয়মটা কি বললাম? নিয়মটা বললাম যে উড রাদার ডট ডট দেনের পরে যে 2টা ভার্ব থাকবে এই 2টা ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। যেমন এখানে ভাই উড রাদারের পরে যে ভার্বটা আছে তার সঙ্গে কিন্তু কোনো কিছুই যুক্ত করা নাই, তাই এই উত্তরটা এখানে সঠিক। কিন্তু দেনের পরে আমরা যে ভার্বটি আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটির পূর্বে একটা টু যুক্ত আছে, এই টুটাও যুক্ত করা যাবে না। টু যুক্ত হবে না, এস বা ইএস যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, কোনো কিছুই যুক্ত করা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এখানে টু যুক্ত আছে মানে এটা ভুল, এটা যুক্ত করা যাবে না, এখানে স্টিল স্টিল থাকবে। তাহলে বিষয়টা বোঝা গেল। অর্থটাও একটু মাথায় রাখবেন, উড রাদার ডট ডট দেন এটার অর্থ হচ্ছে বরং ডট ডট তবুও, মানে আই উড রাদার স্টার্ভ, আমি বরং না খেয়ে থাকবো, দেন মানে তবুও, স্টিল মানে কি ভাই? চুরি করা। আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না। এখানে একটা মজার বিষয় মাথায় রাখবেন যে এখানে আমি না বলছি, ভাই না আসলে তো নট যুক্ত করতে হয়। যেমন আমি হয় একজন শিক্ষক, তাহলে এখানে আমাকে বলতে হবে আই এম এ টিচার, কিন্তু আমি যদি বলতাম আমি শিক্ষক নই, এখানে যেহেতু না আসছে সেহেতু এখানে আমাকে বলতে হবে আই অ্যাম নট এ টিচার। ঠিক একইভাবে আমি ভাত খেয়েছি, তাহলে এখানে আমাকে বলতে হবে আই হ্যাভ ইটেন রাইস, কিন্তু আমি যদি বলতাম আমি ভাত খাইনি, এখানে যেহেতু না আসছে সেহেতু এখানে আমাকে বলতে হবে আই হ্যাভ নট ইটেন রাইস, অর্থাৎ না আসলে নট যুক্ত করতে হবে। তবে এই সেন্টেন্সটাতে না আসলেও নট যুক্ত করা যাবে না। যেমন এখানে অর্থটা আমি কি বললাম? আই উড রাদার স্টার্ভ, স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা, আমি বরং না খেয়ে থাকবো, দেন তবুও, স্টিল মানে চুরি করা, কিন্তু এখানে অটোমেটিক না অর্থটা আসবে কিন্তু নট যুক্ত করা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। তবুও আমি চুরি করব না। ঠিক একইভাবে নিচের সেন্টেন্সটা একটু লক্ষ্য করুন, এখানেও বলছে হি ইজ টু উইক টু ওয়াক। এই নিয়মটা আমাদের প্রায় সকলেরই জানা, টু ডট ডট টু মানে কি ভাই? এতই ডট ডট যে, তো টু ডট ডট টু এর পরে যে ভার্বটা থাকবে এটা আমরা সবাই জানি যে ভার্বের বেস ফর্ম হবে, আর এটা তো আমরা সবাই জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু এখানেও কিন্তু না অর্থটা আসবে, এই যে আমি বললাম না যে এখানে যেমন না অর্থটা আসবে নট যুক্ত করা যাবে না, ঠিক একইভাবে এই সেন্টেন্সটাতেও টু এর পরে যে কাজটা থাকবে এই কাজটা কিন্তু সাবজেক্ট করতে পারবে না, কিন্তু এই না এর জন্য আবার নট যুক্ত করা যাবে না। তাহলে হি ইজ টু উইক মানে সে এতই দুর্বল, টু ওয়াক মানে হাঁটতে পারে না। তাহলে এই নিয়মগুলো একটু মাথায় রাখবেন। তারপরে 3 নম্বরে আমরা যে নিয়মটি আমরা দেখতে পাচ্ছি ডু ডাজ ডিড। কোন সেন্টেন্সে যদি আপনারা ডু ডাজ এবং ডিড দেখতে পান আর ডু ডাজ ডিডের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করবেন না, এস বা ইএস যুক্ত করবেন না, ইডি যুক্ত করবেন না, আইএনজি যুক্ত করবেন না, কোনো কিছুই যুক্ত করবেন না। তাহলে ডু ডাজ ডিডকে একটু মাথায় রাখবেন, এটার পরে যেটা ভার্ব থাকবে তার বেস ফর্ম হবে। যেমন এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করুন, এখানে আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখানে কি বলছে ভাই? হি ডিড নট গো টু স্কুল। তো এখানে ডিড দেখতে পাওয়া যাচ্ছে, মানে এটার পরে যেটা আছে যে ভার্বটা আছে এটার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, মানে এখানে গো গোই থাকবে। তাহলে আমরা আশা করি এই নিয়মটুকু বুঝতে পেরেছি। এবার আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা 4 নাম্বার নিয়মটিতে দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে যদি আপনারা উড দ্যাট যুক্ত দেখতে পান
অর্থাৎ উড দ্যাট যুক্ত সেন্টেন্সে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে একটা কুড যুক্ত করতে হবে। তাহলে উড দ্যাট যুক্ত সেন্টেন্সে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে কি যুক্ত করতে বললাম? অবশ্যই কুড যুক্ত করতে হবে। তাহলে COULD কুড। তবে লেস্ট যুক্ত সেন্টেন্সে, কোন সেন্টেন্সে যদি আবার লেস্ট যুক্ত থাকে, লেস্ট যুক্ত সেন্টেন্সে যে ভার্বটি থাকবে ওই ভার্বটির পূর্বে আবার শুড যুক্ত করতে হবে। তবে কেউ কেউ যদি মাইন্ড যুক্ত করতে চান তাও হবে, তবে এখানে আমি শুডটাকে বেশি পছন্দ করি, SHOULD। তাহলে উড দ্যাট যুক্ত সেন্টেন্সে ভার্বের পূর্বে শুড যুক্ত করবেন, আর লেস্ট যুক্ত সেন্টেন্সে ভার্বের পূর্বে শুড যুক্ত করবেন। তো এই সেন্টেন্সটাতে আমরা উড দ্যাট যুক্ত আছে দেখতে পাচ্ছি, উড দ্যাট আই গো টু লন্ডন। তো উড দ্যাট যুক্ত থাকলে ভার্বের পূর্বে তো কুড যুক্ত থাকার কথা ছিল, কিন্তু এইখানে গো ভার্বের পূর্বে কি কুড যুক্ত আছে? নাই, তাহলে যুক্ত করতে হবে ভাই। তো আমি এখানে কুড যুক্ত করে দিলাম, COULD। তাহলে নিয়মটা বোঝা গেল কি? এখানে আরেকটা বিষয়ে অর্থটা ভাই কেমন হয়? উড দ্যাট যুক্ত থাকলে মনে রাখবেন উড দ্যাট মূলত অবাস্তব ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে সেন্টেন্সে ব্যবহার করা হয়। তাহলে উড দ্যাট আই কুড গো টু লন্ডন মানে আমি যদি লন্ডন যেতে পারতাম, মানে লন্ডন যাওয়াটা কিন্তু আমার পক্ষে কিন্তু বর্তমানে অবাস্তব বা অসম্ভব। এটা একটু মাথায় রাখবেন যে অর্থটা বা সেন্সটা কেমন হয়। এবার নিচের সেন্টেন্সটিতে ভাই আমরা যে নিয়মটি দেখতে পাচ্ছি, উড দ্যাট হি বি মাই ব্রাদার। তো উড দ্যাট যুক্ত সেন্টেন্সে কেউ যদি বি ভার্ব দেখতে পান, কোন ভার্ব? উড দ্যাট যুক্ত সেন্টেন্সে কেউ যদি বি ভার্ব দেখতে পান, বি ভার্ব মানে কি ভাই? বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। তো উড দ্যাট যুক্ত সেন্টেন্সে কেউ যদি বি ভার্ব দেখতে পান তাহলে মনে রাখবেন যে বি ভার্বটি সব সময় ওয়্যার হবে, অন্য কোনো কিছু করা যাবে না। আমরা জানি হি এর পরে নিয়ম মোতাবেক ওয়াজ হয়, কিন্তু ভাই এখানে ওয়াজ হবে না, ইজ হবে না, কোনো কিছুই হবে না, শুধুমাত্র ওয়্যার হবে। শুধুমাত্র কি বললাম? ওয়্যার হবে। তাহলে নিয়মটি মাথায় রাখবেন যে উড দ্যাট যুক্ত সেন্টেন্সে কেউ যদি বি ভার্ব দেখতে পান তাহলে বি ভার্বটি সব সময় শুধুমাত্র ওয়্যার হবে। তাহলে আশা করি 2 নাম্বার সেন্টেন্সটিও আমরা বুঝতে পেরেছি। এবার লেস্ট যুক্ত সেন্টেন্সের নিয়ম যেটা আমি বললাম, কোনো সেন্টেন্সে লেস্ট যুক্ত থাকলে ভার্বের পূর্বে শুড যুক্ত করতে হয়। যেমন ভাই হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলটিতে গিয়েছিল। লেস্ট, লেস্টের অর্থ কি? না হলে, নতুবা, অথবা, এই ভয়ে যে। তাহলে লেস্ট অর্থ আমি ধরলাম না হলে। হি ওয়েন্ট টু স্কুল মানে সেই স্কুলটিতে গিয়েছিল, না হলে তাকে শাস্তি দেওয়া হতো। তো বিষয়টি হচ্ছে ভাই লেস্ট যুক্ত থাকলে ভার্বের পূর্বে কি যুক্ত করতে বললাম? লেস্ট থাকলে শুড যুক্ত করতে হয়। তো আমি এখানে শুড যুক্ত করে দিলাম, SHOULD শুড। তো শুড একটা কোন ভার্ব? শুড হচ্ছে মোডাল ভার্ব। কুডও একটা মোডাল ভার্ব, শুডো একটা মোডাল ভার্ব। মোডাল ভার্ব হওয়ার কারণে এখানে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানেও ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। না 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 না, এখানে এই উত্তরটা ভুল। এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম না ভাই যে মোডাল ভার্ব যুক্ত থাকলে নিয়ম একটা না 2টা নিয়ম। এই নিয়মটা আমরা প্রায়ই ভুল করি, প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গাতে প্রায়ই ভুল করে। ভুলটা কি ভাই? তোমাকে ভাবতে হবে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা এই কাজটা করতে পারবে না পারবে না। ভাই সে কি নিজেই নিজেকে শাস্তি দিতে পারবে? সে তো নিজেই নিজেকে শাস্তি দিতে পারবে না। তাহলে সাবজেক্ট যদি কাজটা করতে না পারে তাহলে মোডাল ভার্বের পরে বি যুক্ত করতে হয়। সে যেহেতু নিজেকে শাস্তি দিতে পারবে না তাহলে মোডাল ভার্বের পরে একটা বি যুক্ত হবে, হি শুড বি। আর বি এর পরে মূল ভার্বের রূপটা হবে 3 নাম্বার, তাহলে পানিশের 3 নাম্বার হবে পানিশড। তাহলে এই নিয়মটা একটু মাথায় রাখবেন। কিন্তু এখানে কুড মোডাল ভার্ব, এখানে মোডাল ভার্বের পরে কেন বি যুক্ত হচ্ছে না? কারণ আমি, এখানে সাবজেক্টটাকে ভাই, সাবজেক্ট হচ্ছে আমি, আর আমি তো যাওয়ার কাজটা করতে পারবো। এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, তাই ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত হচ্ছে না। কিন্তু এখানে সাবজেক্ট প্যাসিভ, প্যাসিভ যদি সাবজেক্ট হয় তাহলে মোডাল ভার্বের পরে বি যুক্ত হয়, আর বি এর পরে মূল ভার্বের রূপটা 3 নাম্বার হয়। এই নিয়মটা ভাই একটু মনে রাখবেন। এবার আমরা নিচের সেন্টেন্সটা একটু দেখব। দে স্টাডি হার্ড, নিচের সেন্টেন্সটিতে কি বলা হচ্ছে? দে স্টাডি হার্ড মানে তারা কঠোর পড়াশোনা করে, লেস্ট না হলে
দে ফেইল। তো বিষয়টা হচ্ছে ভাই এখানেও তো আমরা এই সেন্টেন্সে লেস্ট যুক্ত আছে দেখতে পাচ্ছি। তো লেস্ট যুক্ত থাকলে নিয়মটা কি বললাম, ভার্বের পূর্বে শুড যুক্ত করতে হয়। তো এখানে কি শুড যুক্ত আছে ভাই? নাই, তাহলে শুড যুক্ত করতে হবে। তাহলে এখানে আমি একটা শুড যুক্ত করে দিলাম। তো শুড একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, আর তারা তো এখানে ফেইলটা করতে পারবে অ্যাক্টিভ, তাই এখানে মোডাল ভার্বের পরে ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। এবার আমরা 6 নাম্বার নিয়মটি একটু দেখব। এখানে আমরা কয়েকটা শব্দগুচ্ছ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এই কয়েকটা শব্দগুচ্ছের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করবেন না, অর্থাৎ ভার্বের বেজ ফর্ম হবে। কোন ফর্ম বললাম ভাই? বেজ ফর্ম। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইউ হ্যাড বেটার গো হোম। তো এখানে হ্যাড বেটার যুক্ত আছে, মানে নিয়মটা কি বললাম, যে হ্যাড বেটারের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, মানে এখানে গো গো থাকবে, এই গো এর সঙ্গে কোনো কিছুই যুক্ত হবে না। এইবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে আলোচনা করব। যদিও নিয়মটি আমাদের অনেকের কাছে জটিল বা কঠিন মনে হয়, তবে আমি এই নিয়মটি অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তো এখানে আমরা প্রথমে এই যে শব্দটি দেখতে পাচ্ছি পজিটিভ, তো পজিটিভ সেন্টেন্সে যদি মেক, লেট এবং হেল্প এই শব্দগুলো বা ভার্বগুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে তারপরে যে ভার্বটি থাকবে ওই ভার্বের বেজ ফর্ম হবে, মানে ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। কিন্তু পজিটিভ জিনিসটা আবার কি ভাই? পজিটিভ ভার্ব নামে একটা ভার্ব আছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না। এখানে আমরা মোটামুটি ভাবে সবাই জানি কজ মানে কি ভাই? কজ মানে হচ্ছে কারণ, কজ মানে কারণ, অর্থাৎ সাবজেক্টের কারণে অবজেক্ট যখন কাজ করবে তখন ওই ভার্বটিকে বলতে হবে পজিটিভ ভার্ব। যেমন আমি একটা সেন্টেন্স বলেছি, এখানে দেখুন, আই ওয়াক দ্য বেবি। এখানে সাবজেক্টকে ভাই আই, অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে বেবি। এখানে আমি হাঁটছি না, আমি বাচ্চাটিকে হাঁটাচ্ছি, তাহলে সাবজেক্ট কাজটা করছে না অবজেক্ট? অবজেক্ট এই কাজটা করছে, হাঁটার কাজটা বাচ্চাটি করছে, কিন্তু বাচ্চাটি আবার কার কারণে হাঁটছে? আমার কারণে হাঁটছে। তাহলে সাবজেক্টের কারণে অবজেক্ট যদি কাজ করে তাহলে ওই কাজটাকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন দ্বিতীয় সেন্টেন্সটিও একটু লক্ষ্য করুন, এখানে কি বলা হচ্ছে ভাই? হি ফ্লাইজ এ কাইট, মানে সে একটা ঘুড়ি উড়ায়। এখানে উড়ার কাজটা কে করে ভাই? সে কি উড়ে না ঘুড়িটা উড়ে? এখানে উড়ছে ঘুড়িটি, তাহলে ঘুড়িটি উড়ছে কার কারণে? সাবজেক্টের কারণে, সে ঘুড়িটা উড়াচ্ছে, তাহলে সাবজেক্টের কারণে অবজেক্ট এই কাজটা করছে। তাহলে সাবজেক্টের কারণে অবজেক্ট যদি কাজ করে তাহলে ওই কাজ বা ভার্বটাকে কি বললাম? পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ ভার্বের যদিও আরেকটা সংজ্ঞা আছে, যে সাবজেক্ট নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে যদি কাজটি করিয়ে নেয় তাহলে তাকে পজিটিভ ভার্ব বলা হয়। তাহলে পজিটিভ ভার্ব জিনিসটা আসলে কি এটা আমরা বুঝতে পারলাম। এইবার আমরা এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, মনে রাখবেন কিছু ভার্ব আছে যেগুলোর কমন এবং পজিটিভ রূপ একটাই হয়। কমন ভার্ব আবার কি ভাই? সাবজেক্ট যদি নিজেই কাজটা করতে পারে তাহলে কমন। যেমন আই সি, মানে আমি দেখছি, এখানে আমি নিজেই দেখছি, তাহলে সি এই ভার্বটা হচ্ছে এখানে একটা কমন ভার্ব। কিন্তু আমি যদি বলি যে আমি দেখাচ্ছি, আমি দেখছি না, আমি দেখাচ্ছি, আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, এখানে আমি একটা ছবি রাখলাম, ওই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে কে দেখছে? তোমরা দেখছো, আমি দেখাচ্ছি, তাহলে তোমরা কার কারণে দেখছো? আমার কারণে। তাহলে সাবজেক্টের কারণে অবজেক্ট কাজ করলে কি হয়? পজিটিভ হয়। তাহলে আই সি মানে আমি নিজেই দেখছি, আর আই শো মানে আমি দেখছি না, আমি দেখাচ্ছি, তাহলে সি এর পজিটিভ হচ্ছে শো। সাবজেক্ট নিজে কাজটা করলে কমন ভার্ব, আর সাবজেক্ট যদি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে যদি কাজটা করিয়ে নেয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো আমি যেটা বলছিলাম, কিছু ভার্ব আছে যেগুলোর কমন এবং পজিটিভ রূপ একটাই হয়। যেমন ওয়াক, ওয়াক মানে কি ভাই? হাঁট। আই ওয়াক মানে আমি হাঁটি, আমি নিজেই হাঁটি, মানে কমন ভার্ব। কিন্তু আমি হাঁটাচ্ছি তখন পজিটিভ, তাহলে ওয়াকের পজিটিভ কি হবে? ওয়াককে যদি পজিটিভ করি তাহলে ওয়াকের পজিটিভ ওয়াক হয়। ফ্লাই, ফ্লাই মানে কি ভাই? উড়া। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে,
পাখিরা কিন্তু নিজেই উঠছে। আবার আমি যদি বলি যে সে ঘুড়ি উড়াচ্ছে, তাহলে এটার ফ্লাইয়ের পজিটিভ কি? ফ্লাইয়ের পজিটিভও কিন্তু ফ্লাই হয়। তাহলে কিছু ভার্ব আছে যেগুলোর কমন এবং পজিটিভ রূপ একটাই হয়, কিন্তু আবার কিছু ভার্ব আছে যেগুলোর কমন আর পজিটিভ রূপ একটা নয়। যেমন রিড মানে কি ভাই? রিড মানে পড়া। আই রিড মানে আমি নিজেই পড়ি। আই রিড মানে কি বললাম? আমি নিজেই পড়ি। তাহলে রিড হচ্ছে এখানে কমন ভার্ব। কিন্তু আমি যদি বলি আই টিচ, মানে আমি পড়ছি না, আমি পড়াচ্ছি। আমি পড়ছি না, আমি পড়াচ্ছি। আমি পড়াচ্ছি, তাহলে রিডের পজিটিভ কি হবে? রিডের পজিটিভ হচ্ছে টিচ। ঠিক একইভাবে সি মানে নিজে দেখা, আই সি মানে আমি দেখছি, আর শো মানে কি? অন্যকে দেখানো, মানে আমি দেখছি না, আমি দেখাচ্ছি। তাহলে রিডের পজিটিভ হচ্ছে টিচ, সি এর পজিটিভ শো। তাহলে কিছু ভার্ব আছে যেগুলোকে পজিটিভ করা যায়, আবার অনেকগুলো ভার্ব আছে যেগুলোর কোনো পজিটিভ রূপ নাই। যেমন এই যে এখানে আমরা নিচে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, স্টপ, ক্লিন, প্লে, এই ভার্বগুলোর কিন্তু ভাই পজিটিভ রূপ নাই। তাহলে এই ভার্বগুলোকে আমি যদি পজিটিভ করতে চাই, মানে আমি মনে করুন আমি থামাই দিলাম, বা আমি গাড়িটিকে থামিয়ে দিলাম, তো এখানে থামলো কে? গাড়িটি থামলো। তাহলে বিষয়টা হচ্ছে স্টপ ভার্বটিকে আমি যদি পজিটিভ করি, তো এটার তো ভাই পজিটিভ রূপ নাই। তাহলে কি করব ভাই? ক্লিন মানে পরিষ্কার করা, এই ভার্বটিরও পজিটিভ রূপ নাই। যেমন সি এর পজিটিভ শো আছে, রিডের পজিটিভ টিচ হয়, কিন্তু এই ভার্বগুলোর পজিটিভ রূপ নাই। তাহলে এই ভার্বগুলোকে যদি আমি পজিটিভ করতে চাই, তাহলে কিছু ভার্বের সাহায্য নিতে হবে। কোন ভার্বগুলোর সাহায্য নিতে হবে? এই ভার্বগুলোকে পজিটিভ করার জন্য মেক, তারপরে লেট, মেক, লেট, হেল্প, আরও কয়েকটা আছে, হ্যাভ, গেট। মোট কথা আমি আপাতত এই তিনটা ভার্ব বলে রাখলাম। যে ভার্বগুলোর পজিটিভ রূপ নাই, ওই ভার্বগুলোকে পজিটিভ করার জন্য ভাই এই ভার্বগুলোর সাহায্য নিতে হয়। আবার যে ভার্বগুলোর পজিটিভ রূপ আছে, ওইগুলোকেও পজিটিভ করার জন্য কেউ যদি এগুলোর সাহায্য নিতে চায়, তাও এগুলো ইউজ করা যাবে। তাহলে আমি যেটা বলছিলাম, মূল নিয়মটা কি বলছিলাম ভাই? যে ভার্বগুলোর পজিটিভ রূপ নাই, ওই ভার্বগুলোকে পজিটিভ করার জন্য এই ভার্বগুলোর সাহায্য নিতে হয়। যেমন এইখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ভাই, হি মেড দ্য কার স্টপ, মানে সে ওই গাড়িটি থামিয়ে দিয়েছিল। এখানে থেমেছিল কে? থেমেছিল কি সে না গাড়িটি? গাড়িটি থেমেছিল, কিন্তু গাড়িটি আবার কার কারণে থেমেছিল? তার কারণে থেমেছিল। অর্থাৎ সাবজেক্টের কারণে অবজেক্ট এই কাজটা যেহেতু করছে, সেহেতু এটাও একটা পজিটিভ ভার্ব। তো এখানে মেক অর্থটা কি ভাই? মেক মানে কিন্তু এখানে তৈরি করা না। এখানে তোমরা এটা আবার ভাবিও না যে সে, হি মেড মানে সে তৈরি করেছিল, দ্য কার সে গাড়িটি তৈরি করেছিল, স্টপ মানে তো থামা। এইভাবে অর্থ করলে সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। তো মেক অর্থ এখানে যদি তৈরি করা না হয়, তাহলে এখানে মেক শব্দটা কি করছে ভাই? মেক শব্দটা এখানে স্টপ ভার্বটিকে পজিটিভ করতে সাহায্য করছে। স্টপ মানে কি? থামা। তো এই ভার্বটিকে পজিটিভ করতে এই ভার্বটা সাহায্য করছে, মানে সে গাড়িটিকে থামিয়ে দিয়েছিল। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে এই ভার্বগুলো মেক, লেট, হেল্প, এই ভার্বগুলো পজিটিভ করার জন্য একটা ভার্বকে সাহায্য করে। তো নিয়মটা কি বললাম ভাই? নিয়মটা হচ্ছে কোনো পজিটিভ সেন্টেন্সে কেউ যদি মেক, লেট এবং হেল্প দেখতে পাও, পজিটিভ সেন্টেন্সে কেউ যদি মেক, লেট এবং হেল্প দেখতে পাও, তাহলে তারপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, অর্থাৎ ভার্বের বেজ ফর্ম। যেমন এই সেন্টেন্সটাতে আমরা মেকের পরে যে স্টপ ভার্বটা দেখতে পাচ্ছি, এই ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। ঠিক একইভাবে নিচের সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। নিচের সেন্টেন্সটাতে কি বলছে ভাই? মাই মাদার হেল্প মি ক্লিন দ্য রুম, মানে আমার মা আমাকে রুমটা পরিষ্কার করতে সাহায্য করেছিল। ভাই রুমটা কে পরিষ্কার করেছিল? আমার মা না আমি? এখানে রুমটা পরিষ্কার করেছিল কে? আমি। আমি কি এখানে অবজেক্ট? তাহলে সাবজেক্ট কিন্তু এই কাজটা করিনি, কাজটা করেছিল কে? অবজেক্ট। কিন্তু অবজেক্ট এই কাজটা কার কারণে করেছিল? সাবজেক্টের কারণে এই কাজটা করেছিল। তাহলে সাবজেক্টের কারণে অবজেক্ট কাজ করলে পজিটিভ হয়, তার মানে এটাও একটা পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্সে আমি কি বললাম?
মেক লেট হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। মানে এখানে আমি যে ক্লিন ভার্বটা দেখতে পাচ্ছি এই ক্লিন ভার্বের সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তবে এখানে আরও একটা নিয়ম আছে, কেউ যদি হেল্পের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সঙ্গে কেউ যদি টু যুক্ত করতে চাও তাও হবে, আবার টু যদি যুক্ত করতে না চাও তাও হবে। তো আমি টুটা যুক্ত করলাম না, সমস্যা আছে কি? নাই। তাহলে ভাই নিয়মটা কি বুঝতে পারছি যে পজিটিভ সেন্টেন্সে মেক লেট হেল্পের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। মানে এখানে ক্লিনের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, ইডি যুক্ত হবে না, আইএনজি যুক্ত হবে না, কোনো কিছুই যুক্ত করা যাবে না। এবার আমরা নিচের সেন্টেন্সটা একটু লক্ষ্য করব যে এখানে কি বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, মানে সে আমাকে গিটার বাজাতে দেয়নি। আমি গিটারটা বাজাতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে এই কাজটা করতে দেয়নি, অর্থাৎ সাবজেক্টের কারণে আমি এই কাজটা করতে পারিনি। মানে এটাও ভাই পজিটিভ। তো পজিটিভ সেন্টেন্সে আমি নিয়মটা কি বললাম যে মেক লেট এবং হেল্পের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। মানে এখানে প্লে এই ভার্বটির সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। তাহলে নিয়মটি একটু মাথায় রাখবা যে সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, পজিটিভ সেন্টেন্স কিভাবে বুঝবো ভাই? পজিটিভ সেন্টেন্স বুঝতে গেলে অর্থ বুঝতে হবে, মানে সাবজেক্টের কারণে অবজেক্ট কাজ করলে পজিটিভ হয়ে যাবে। আর পজিটিভ সেন্টেন্সটিতে কেউ যদি মেক লেট হেল্প দেখতে পাও আর মেক লেট হেল্পের পরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। তবে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, আমি নিয়মটা একটু বলে দিই। নিয়মটা হচ্ছে কোনো সেন্টেন্সে কেউ যদি ক্যান নট হেল্প বা ক্যান নট বাট দেখতে পাও, ক্যান নট হেল্পের নিয়মটা আমি যদিও আগের পার্টে আলোচনা করেছিলাম। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, ক্যান নট হেল্প HELP হেল্প, আরেকটা কি বলছিলাম? কুড নট COULD, কুড নট হেল্প HELP। আরেকটা নিয়ম হচ্ছে ক্যান নট বাট বা কুড নট বাট CAN, ক্যান নট বাট। তো এটার মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আমি একটু বলছি। আমি একটা নিয়ম বলেছিলাম যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, এটা আমি বলেছিলাম না ভাই? এই যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তোমাদের মনে পড়ছে কিনা বা কেউ কেউ দ্বিতীয় পার্টটা আলোচনাটা দেখেছো কিনা? যদি না দেখে থাকে অবশ্যই দেখবা। ওইখানে আমি যেটা বলেছিলাম যে মাইন্ড ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু ক্যান নট বাটের পরে ক্যান নট বাটের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম বললাম? ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি একটা সেন্টেন্স বলছি, আমি যদি সেন্টেন্সটা এইভাবে বলি যে আই ক্যান নট বাট, I cannot but, I cannot but BUT, I cannot but laugh LAUGH। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটাতে ক্যান নট বাট যুক্ত আছে, তাহলে ক্যান নট বাটের পরে যে লাভ শব্দটা আছে এই লাভ শব্দটির সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না। কিন্তু আমি যদি ক্যান নট বাটের জায়গাতে ক্যান নট হেল্প বসাতাম তাহলে ক্যান নট হেল্পের পরে আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে লাফের সঙ্গে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। তো আশা করি এই বিষয়টাও আমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। এইবার আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব, আর যেটি হচ্ছে টেন্স ইন্ডিকেটর। কিন্তু টেন্স ইন্ডিকেটর জিনিসটা আসলে কি তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিকেট শব্দের অর্থটা আসলে কি। INDICATE। এখানে আমরা সবাই জানি যে ইন্ডিকেট শব্দের অর্থটি হচ্ছে নির্দেশ করা। এই যে ভাই হুন্ডার যে ইন্ডিকেটর থাকে না, হুন্ডার ইন্ডিকেটরটি যদি ডান দিকে জ্বলে তার মানে আমরা বুঝতে পারি যে হুন্ডাটা ডান দিকে যাবে। হুন্ডার ইন্ডিকেটরটি যদি বাম দিকে জ্বলে তার মানে আমরা বুঝতে পারি যে হুন্ডাটা বাম দিকে যাবে। তাহলে হুন্ডার ইন্ডিকেটরটি যেমন নির্দেশ করে যে হুন্ডাটি কোন দিকে যাবে,
ঠিক একইভাবে ইংরেজিতে কিছু শব্দ আছে যে শব্দগুলো নির্দেশ করে যে সেন্টেন্সের টেন্সটি কোন টেন্স হবে, আর ওই শব্দগুলোকেই ইংরেজিতে টেন্স ইন্ডিকেটর বলে। যেমন কোনো সেন্টেন্সে যদি স্টার্টে যুক্ত থাকে, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, হি গো টু SCHOOL, হি গো টু স্কুল, স্টারডে YESTRDAY। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি স্টারডে। এখানে স্টারডে এই শব্দটি নির্দেশ করছে যে এই সেন্টেন্সে যে ভার্বটি আছে এই ভার্বের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ কোন শব্দ থাকলে সেন্টেন্সের টেন্সটি কোন টেন্স হবে ওই শব্দগুলোকেই টেন্স ইন্ডিকেটর বলে। তাহলে স্টারডে আছে মানে এটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে গোয়ের পাস্ট কি হবে ভাই? গোয়ের পাস্ট ওয়েন্ট হবে। ঠিক একইভাবে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, সেলডম, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এই শব্দগুলো যুক্ত থাকলে সেন্টেন্সের টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আমি একটু সেন্টেন্সগুলো নিচে দিয়ে রাখলাম, তোমরা একটু লিখে রাখবা। আবার কোনো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, কন্টিনিউয়াসলি, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে এই শব্দগুলো যুক্ত থাকলে সেন্টেন্সের টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমরা একটু এটা লিখে রাখবা। তারপরে কোনো সেন্টেন্সে যদি আবার রিসেন্টলি, জাস্ট এবার, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি এই শব্দগুলো যুক্ত থাকলে সেন্টেন্সের টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার কোনো সেন্টেন্সে যদি সিন্স এবং ফর যুক্ত থাকে, সিন্স ফর যুক্ত থাকলে সেন্টেন্সের টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কোনো সেন্টেন্সে যদি ইস্টারডে, এগো, লং লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম বা অতীতের দিন, তারিখ বা সময় যদি উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সের টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার কোনো সেন্টেন্সে যদি টুমরো, নেক্সট ডে অর্থাৎ ভবিষ্যতের সময় যদি উল্লেখ থাকে তাহলে সেন্টেন্সের টেন্সটি আবার ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ কোন শব্দ থাকলে কোন টেন্স হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মটা থেকে প্রায় আমাদের বিভিন্ন এক্সামে প্রশ্ন এসে থাকে। তোমরা এই নিয়মগুলো একটু মাথায় রাখবা। তো আশা করি আজকের এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবা। আর যদি মনে হয় ভাই এই ক্লাসটা করে তোমাদের সময় নষ্ট হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যদি মনে হয় যে না এই ক্লাসটা করে অনেক উপকৃত হয়েছে তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা।